আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজবকে আমলে নিচ্ছে না সরকার, এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ভারতের সাথে জটিলতা সমাধানযোগ্য। এক্ষেত্রে ভারতের ইতিবাচক মনোভাবের অপেক্ষায় বাংলাদেশ। প্রতিটি স্তরে যুব সমাজকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুব সমাজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ঘরে বসে যেন যুব ও নারীরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার এই লক্ষ্যে দেশের 64টি জেলায় এরই মধ্যে ফ্রিল্যান্সিং কর্মসূচির উদ্বোধন করেছে। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর নেতৃত্বে সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে রিজভী গণমাধ্যমকে বলেন, 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে নির্যাতন করে কোকোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠন। এই ক্রীড়ার উন্নতির জন্য তিনি যে কাজগুলো করছেন সেটা হচ্ছে, যারা ক্রীড়াবিদ হবে শুধু এটাই তার শেষ না, এটাই তার পেশা হবে, এটা দিয়েই তার জীবন জীবিকা হবে। এই ধরনের ব্যবস্থা রাষ্ট্র করবে, সরকার করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেটের পথ চলা শুরু হয়েছিল আরাফাত রহমানের উদ্যোগেই। নিলয় মজুমদারের রিপোর্ট। তিনি ছিলেন আড়ালের মানুষ, অথচ অনিন্দ আলো তাকে আলোকিত করেছিল তার কর্মে। রাষ্ট্রপতি পিতার পরিবারে জন্ম নিয়েছিলেন নিতান্ত সাধারণ হয়েই আরাফাত রহমান কোকো। নীরবতার ভাষা দিয়েই যেন বুনে গেছেন না বলা কত কথা। তার কাজ তাকে পৃথক করেছে পরিচয়ে। দেশের ক্রীড়াক্ষেত্রে আলো ছড়িয়েছিলেন নিভৃতে, নীরবে। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী থাকলেও ক্রিকেটে তার নাম অবিস্মরণীয়। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও বোর্ডের অধীনে কাজ করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে। হাই পারফরমেন্স ইউনিট গঠনের মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির পাইপলাইনের সূচনা হয় তার হাত দিয়ে। এছাড়াও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম হিসাবে রূপান্তর থেকে শুরু করে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পেসবান্ধব উইকেট তৈরি, ক্রিকেটকে নিয়ে আরাফাত রহমানের পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। শুধু তাই নয়, বাংলাদেশের নারী ক্রিকেটের পথ চলাও শুরু হয়েছিল তার হাত ধরে। যখন আমরা মেয়ে ক্রিকেট দল গঠন করার উদ্যোগ গ্রহণ করি, তখন আমি এটা আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকো জানাই। তাকে জানানোর পরে সে এটা বলল যে আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, মেয়েরা ক্রিকেট খেলবে, এটা তো অনেক ভালো কথা, অনেক ভালো উদ্যোগ। তো ওই যে মেয়েদের যে পথ চলা, তারপরে কিন্তু তারা আর পিছনে তাকায়নি। ক্রিকেট কূটনীতিতেও আরাফাত রহমানের অবদান ছিল অসামান্য।
আমাদের এই স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে কনসালটেন্ট, তারপরে আমাদের আম্পায়ার্স এডুকেশন, তারপরে আমাদের গ্রাউন্ডস স্টাফদের এডুকেটেড করা, সব কিছু কিন্তু তখন অনেক সহজ ছিল এবং আমাদের অনেক খেলোয়াড়কে ওরা কোচিংয়ের জন্য অস্ট্রেলিয়াতে ইনভাইট করে নিয়ে গিয়েছিল। তো সব কিছু সম্ভব হয়েছিল আমাদের আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকোর কারণে। ক্রিকেট ডিপ্লোমেসিতে তাকে মানে সেরা বলা যায় বাংলাদেশের ইতিহাসে। 12ই আগস্ট 1969 সালে জন্মগ্রহণ করা এই ক্ষণজন্মা মানুষটি দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার আগেই বিদায় নিয়েছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাজনীতি না করেও শুধু রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণে তাকে সইতে হয়েছে ফ্যাসিবাদী শাসনের নির্মমতা। সেই দুঃশাসন কোকোকে মায়ের কাছ থেকে করেছে ছিন্ন, ছাড়তে হয়েছিল প্রিয় স্বদেশ। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় থাকাকালে মাত্র 45 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই ক্রীড়া সংগঠক। স্বৈরাচার সরকারের বিধিনিষেধ ভেঙে আরাফাত রহমানের শেষ বিদায়ে মানুষের ভালোবাসার ঢল নেমেছিল ঢাকার রাজপথে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 1 মাসের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। LDC উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে যাতে কোনো বাধা তৈরি না হয় সেজন্য বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনা জোরদারের কথাও জানান মন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ $1 বিলিয়নেরও নিচে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে FTA-তে যাব। এছাড়াও আরও 10-12টা দেশের সাথে আমাদের FTA নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে। বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা। বরিশালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আইনজীবীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে সাভারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন JMBর সদস্য সন্দেহে বিস্ফোরক সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রেসার কুকারে কালো স্কচ টেপ মোড়ানো সদৃশ্য বস্তু দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে স্বাভাবিক কার্যক্রম চলছিল। সকাল আনুমানিক 10টার দিকে প্রধান ফটকের সামনে বিকট শব্দ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারক ও আইনজীবীদের মাঝে। হুড়হুড়ি করে অনেকে নিচে নেমে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকট শব্দ হয়েছে, আমরা তাৎক্ষণিক সেখানে দেখি একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যেই করা হয়েছে। আমি আশা করব যে প্রশাসন যেন সেই লিস্ট ধরে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এই ইস্যুকে তারা গুরুত্ব দেয়। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এটি সম্ভবত ককটেল বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আর সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আপাত দৃষ্টিতে এরকম মনে হচ্ছে না, তারপরে পরীক্ষা নিরীক্ষা বলে আমরা পটকাই যাতে মনে হচ্ছে, বাট সেটা আরও সিআইডি এক্সপার্ট টিম যারা আছেন ওরা পরীক্ষা নিরীক্ষা করে হয়তো আরও বিস্তারিত বলতে পারবেন। এদিকে সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন JMB সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রাতে তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ককটেল ও হাতবোমা তৈরির সরঞ্জাম। গোয়েন্দা সংস্থার সদস্যরা কিশোরগঞ্জ থেকে তাকে অনুসরণ করছিল। এছাড়া সাভারে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনায় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, সাদাপুর গোপের বাড়ির লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড় চোপড় সহ প্রেসার কুকারটি দেখতে পায়। এই ঘটনায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহ পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে সকালের কোনো এক সময় এই হত্যাকাণ্ড হয়। নিহত দম্পতির 4 সন্তানের সবাই প্রবাসী বলে জানা গেছে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট নগরীর রায়নগরের মিতালি 111 নম্বর বাড়িটির দোতলায় থাকতেন 90 বছর বয়সী আব্দুল সত্তার মিয়া ও তার স্ত্রী 70 সুরাইয়া বেগম। তাদের সাথে থাকতেন 25 বছর বয়সী গৃহপরিচারিকা। বুধবার সকালে তাদের সবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দম্পতির 4 সন্তানের সবাই ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী। স্বজনরা জানান সকালেও তাদের অনেকের সাথে এই দম্পতির কথা হয়। এই যে ঘটনা ঘটে গেল, এটা তো আমরা সব আতঙ্কে আছি। আমি পাশের বাসা, আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি। দিনে দুপুরে এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি নাই। যে কোনোভাবে এটার মূল রহস্য বের করে মূল আসামিকে ধরা। রক্ত ও অন্যান্য আলামত দেখে সকালের কোনো এক সময় হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টার কথা জানিয়েছে মহানগর পুলিশ কমিশনার। ক্রাইমটা কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি। এটা কি কোনো ডাকাতি অথবা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জনিত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আবাসিক এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে শোক ও আতঙ্ক দেখা গেছে স্থানীয়দের মধ্যে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে বাধা দূর করতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ল রিপোর্টার্স ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। ল রিপোর্টার্স ফোরামের সাথে সংহতি প্রকাশ করে নোয়াব, ডিআরইউ সভাপতি সহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা এই কর্মসূচিতে যোগ দেন। গত 7 মাস ধরে আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেন প্রধান বিচারপতি। বিভিন্ন সময়ে সেই নিষেধাজ্ঞা উঠানোর আহ্বান জানিয়ে আসছেন আদালত রিটের সাংবাদিকরা। এরই ধারাবাহিকতায় বুধবার এ আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম। কর্মসূচিতে যোগ দিয়ে নিউ এইজের সম্পাদক নুরুল কবির সাংবাদিক প্রবেশে বাধা দূর করার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যখন সর্বোচ্চ আদালত বাধাগ্রস্ত করে, বাধা তৈরি করে এবং বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করার পরেও তার প্রতি যখন সম্মান দেখানো হয় না, এই মুহূর্তে সেই নেতৃত্বের, এই বৈচারিক আদালতের নেতৃত্বের গণতন্ত্র পরায়ণতাকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে বাধ্য। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে চাঁদাবাজির একটি মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির 2টি হত্যা ও অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত 2 আগস্ট হাটহাজারীর বড় দিঘি এলাকায় চাঁদাবাজির একটি মামলায় আদালতের শুনানি শেষে ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম গ্যাস সরবরাহের কারণে আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, চট্টগ্রামে গ্যাসের চাহিদা 400 মিলিয়ন ঘনফুট। সকাল পর্যন্ত সরবরাহ নেমে এসেছে অর্ধেকেরও কমে। গ্যাসের সরবরাহ কমে আসায় শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে বেশি। গ্যাস সংকটে শিল্প কারখানায় বয়লার, চুল্লি ও জেনারেটর পূর্ণ সক্ষমতা হারিয়েছে। ফলে উৎপাদন কমে গেছে বন্দরনগরীর কারখানাগুলোতে। চট্টগ্রাম বন্দর সীমা সহ বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি দুর্ঘটনা সহ বহির্নোঙরে বেশ কিছু জাহাজে চুরির অভিযোগ ওঠে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। এ কারণে কিছু নির্দেশনা জারি করে তা অমান্য করলে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। কিছু জেলায় সব কয়টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ে চরম বিপাকে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ঘরে বাইরে স্বস্তিতে নেই ভোক্তারা। তীব্র গ্যাস সংকটে বন্দরনগরী চট্টগ্রাম। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 400 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ। দুর্ভোগ বেড়েই চলেছে গ্রাহকদের। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শিল্প কারখানায় কমে গেছে উৎপাদন। আমরা গাড়ি নিয়ে বন্ধ করতেছি, গাড়ি দেখতেছি কোম্পানিরা কি গ্যাস পাইছি না পাইছি, ওগুলোর কোনো তারা ইনকাম দিতেই হবে। কিছুদিন আগে তেলের অবস্থা এরকম হয়েছিল, তেলের দাম যখন বাড়ি গেছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি প্রতি লিটারে 50 টাকা করে দেন, দেখবেন যে প্রত্যেকটা পাম্প চালু হয়ে গেছে। মালিক পক্ষ আমাদের ইনকাম কম নিতেছে না, আমরা যে লাঞ্ছনা করতেছি, কোথায় খামু কোথায় কি করুম। এই রাতের 11টা বাজে আমি সিরিয়াল দিয়েছি, এখনো পাইনি, গ্যাস নাই। গত 21শে জুলাই মহেশখালীর এলএনজির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এটি বন্ধ হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ পর আংশিক চালু হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। অসংখ্য গাড়ির দীর্ঘ সারি, কিন্তু তীব্র গ্যাস সংকটে বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে নোয়াখালীর সব সিএনজি ফিলিং স্টেশন। স্বল্প গ্যাসে ভোগান্তি আবাসিক গ্রাহকদের। সকাল 8টা থেকে এখনো কখন গ্যাস দিব এটাও বলতেছে না। এখন আমাদের কিস্তি আছে, সংসার আছে, আমাদের চলতে খুব কষ্ট হইতেছে। আমরা সকাল থেকে আসি, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি। কখন গ্যাস পাবো, আমাদের কাঙ্ক্ষিত গ্যাস কখন পাবো, আমরা সেটাও সুনির্দিষ্টভাবে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেন নাই। গোপালগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন জেলায় রাত দিন সমান তালে তীব্র লোডশেডিং। ভোক্তাদের অভিযোগ, প্রতিদিন অন্তত 10-12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। দুর্বিষহ জনজীবন। বর্তমান বিদ্যুতের অনেক খারাপ অবস্থা। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর আসে, আধা ঘন্টা থাকে, 10 মিনিট থাকে। গরমেতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে 2 শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় পুকুরে গোসল করতে নেমে 2 শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যান্যরা পানিতে নেমে 2 জনকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত 2 শিক্ষার্থীর একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের 2য় বর্ষের চমক দত্ত এবং অপরজন একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্তদেব। তারা দুজনই সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা। মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়। নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর ওপর কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপত্তির মুখে পড়ে জামায়াত নেতা কর্মীরা। সকালে সাঁকোটি পরিদর্শনের সময় হঠাৎ সাঁকোর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীর ধারে পড়ে যান। তবে নীলফামারী 1 আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার রক্ষা পান। উপজেলা আমির সহ স্থানীয় নেতৃবৃন্দ আহত হয়। গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিমলা ও নাউতারা ইউনিয়নের সাথে সংযোগ স্থাপনকারী এই সাঁকোটি ছিল। এই সাঁকো দিয়েই প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে এখানে একটি ব্রিজ স্থাপনের দাবি করে আসছে ভুক্তভোগীরা।
নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে বাগাতিপাড়া ও লালপুর ইউএনও অফিসে ঘেরাও করে বিএনপি যুবদল ও ছাত্রদল কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে স্থানীয় ছাত্রদল ও যুবদল কর্মীরা মিছিল নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তারা ইউএনও বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে নানা স্লোগান দিতে থাকে। একই সময় বিএনপি নেতা কর্মীরা লালপুর উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করে। এ সময় তথ্যচিত্র ধারণের কারণে এনটিভি অনলাইন প্রতিনিধি সহ দায়িত্ব পালনরত সাংবাদিকদের মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্য খাতে আউটসোর্সিং কর্মী নিয়োগে সিন্ডিকেটের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন পিমা অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলাওয়ার হোসেন দুলাল। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার অপপ্রচার চালাচ্ছে। গত 20 জুলাই একটি অনলাইন পোর্টালে তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে তথ্যের বিভ্রাট ও অসত্য তথ্য রয়েছে বলে দাবি তার। একই মহল তার প্রতিষ্ঠানের এক কর্মীকে প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তার তথ্য ও নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান। রংপুরে হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আলু চাষিরা। দুপুরে রংপুর নগরীর লালবাগ কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয় ঘেরাও করে তারা সমাবেশ করেন। আলু চাষিদের অভিযোগ, বাজারে আলুর মূল্য কমাও ও হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। 60 কেজির এক বস্তা আলু হিমাগারে 450 টাকা নেওয়া হচ্ছে, যা গত বছর ছিল 350 টাকা। তাদের দাবি 250 টাকা হিমাগারের ভাড়া নির্ধারণ করতে হবে। পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়ালো ফুটবল। খাগড়াছড়ির মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিলেন স্থানীয় পাহাড়ি বাঙালিরা। এই প্রীতি ম্যাচের আয়োজনে ছিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দরা। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। ফুটবলের কারণে 1914 সালে থেমে গিয়েছিল বিশ্বযুদ্ধ। বড়দিনে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন ব্রিটেন ও জার্মানির যোদ্ধারা। যে কোনো জাতিকে একতাবদ্ধ করতে ফুটবলই হয়তো এমন একটি খেলা যা সবাইকে নিয়ে আসে সমতায়। তেমনই এক দৃশ্যের অবতারণা হলো খাগড়াছড়ির মানিকছড়িতে। সেনাবাহিনীর আয়োজনে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে 1-1 গোলে সমতা হওয়ায় অতিরিক্ত সময় শেষে খেলা গড়ায় টাইব্রেকারে। 5-4 গোলে গুইমারা উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলা একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলা দেখে মুগ্ধ দর্শকরাও। নিঃসন্দেহে ম্যাচটি আসলে খুবই দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। সামনের দিনে আরো বেশি এই ধরনের আয়োজন করলে যুব সমাজের জন্য ভালো হবে। সামাজিক যে বন্ধন, যে মাদককে দূরে রাখার যে একটি আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে, এটি চিরন্তনভাবে থাকবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এই ধরনের আয়োজন আমাদের প্রতিভাবান ফুটবলারদের নিজেদের প্রতিভা বিকাশ করতে সহায়তা করবে এবং আমাদের যুব সমাজকে আরও ক্রীড়ামুখী করবে, যা আমাদের এই সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি এবং যুব সমাজকে আরও শৃঙ্খলিত রাখতে অনেক সাহায্য করবে। সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আগামীতে বেশি করে এমন আয়োজন করা হবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণের। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত ও যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতাসহ 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পরে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরকে পলিটিক্যাল জোকার উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাযজ্ঞে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন।
জুলাই গণ অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রসিকিউশনের দাবি, আন্দোলনের তুঙ্গে থাকাকালে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে আসে একের পর এক নির্দেশনা। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। এই দমনপীড়নের পরিকল্পনা ও নির্দেশনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাধিক ফোনালাপে উঠে আসে দলীয় নেতাকর্মী, এমপি মন্ত্রীদের প্রতি নির্দেশনার চিত্র। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। হারুন বেবি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছে। আন্দোলন দমনের নির্দেশনা ও তা বাস্তবায়নে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞের ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। এ সময় ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। দলটাকে বিপর্যস্ত করেছেন। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে। প্রত্যেকে এই 6 জন তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে 2টি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। এদিন সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে কি প্রক্রিয়ায় ও কতটুকু বণ্টন হবে রায়ে তা স্পষ্ট করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া, সেটি আমাদের রুলস অফ প্রসিডিওরে নাই। বিধানটা যাতে বাস্তবায়ন করা যায় সেই আবেদনটা আমরা করেছি। যুক্তিতর্কে চায়না রাইফেল, পিস্তল, শটগান, এলএমজি, এসএমজি ও রিভলভার সহ বিভিন্ন অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহারের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, আন্দোলনকারীদের দমনে 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়ন করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব, তবে কেবল ভাতা দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না। রাজধানীতে এসডিজি বিষয়ক জাতীয় সম্মেলনের সমাপনীতে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেখ হাসিনার আমলে প্রবৃদ্ধির হিসাবকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। সেলিম মালিকের রিপোর্ট। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়নে দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সহ 17টি লক্ষ্য অর্জনে কতটুকু এগিয়েছে বাংলাদেশ? এসব নিয়ে আয়োজিত 3 দিনব্যাপী সম্মেলনের সমাপনী ছিল বুধবার। বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে। সম্মেলনের সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, প্রকৃত তথ্য আড়াল করে দেশের উন্নয়ন প্রবৃদ্ধির ভুয়া তথ্য প্রচার করত শেখ হাসিনা সরকার। দেশের ভিতরে বৈষম্যের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এবং এই বৈষম্যের পরিমাণ শুধু আয়ের বৈষম্য না, এই বৈষম্য আমাদের ভোগের বৈষম্য, এই বৈষম্য আমাদের কিন্তু সম্পদের বৈষম্য। কেবল সবার আগে বাংলাদেশ নয়, সরকার সবার জন্য সমান অধিকার ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমাদের লক্ষ্য একটাই, যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে ওনার নেতৃত্বে এমনভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে ইয়েস, আমিও তো এটির অংশ। আর অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকারের ইশতেহারের লক্ষ্য এসডিজিকেও ছাড়িয়ে যাবে। আমি বলছি, এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোর তার থেকে বেশি আছে। কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে তাদেরকে ফ্যাসিলিটেট করা। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান অর্থমন্ত্রী। তথ্য আমরা আবার পুনর্বার চেক করেছি, তারপরে এই যে নতুন ইনফ্লেশনের যে তথ্যটা দেওয়া হয়েছে সঠিকভাবে দেওয়া হয়েছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ অমিত বলেছেন, এক্ষেত্রে সরকার অসহায়। তিনি বলেন, গ্যাস পর্যাপ্ত সরবরাহ করা না গেলে পাওয়ার প্ল্যান্টের সংকট হবে। তবে পরিস্থিতি মোকাবেলায় কৌশল নেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালাস সম্ভব হচ্ছে না। এক্সিলারের টার্মিনালটি পুরো সক্ষমতায় চালাতে হলে ৭২ ঘন্টা তা বন্ধ রাখতে হবে, যা বড় চ্যালেঞ্জ। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে প্রকৃতির কাছে। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। কিছুটা বিদ্যুতের এত সংকট কেন? বিদ্যুতের সমাধান এটা তো গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিই। আফগানিস্তানের আনুষ্ঠানিক সূচি ঘোষণার আরও বেশি অনিশ্চয়তার মুখে পড়ল ভারতের বাংলাদেশ সফর। যদিও সফর বাতিল নিয়ে আনুষ্ঠানিক কিছুই জানা নেই বিসিবির, তবে ভারত না আসলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী। মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে আফগানিস্তানের ৩ ম্যাচের টি-20 সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণায় কার্যত বাতিল হতে চলেছে ভারতের বাংলাদেশ সফর। এই সিরিজের প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, যেদিন ভারতের বিপক্ষে ঢাকায় তৃতীয় ও শেষ টি-20 খেলার কথা ছিল বাংলাদেশের। ফলে শঙ্কায় থাকা ভারতের আগমন এখন পড়েছে অনিশ্চয়তার মুখে, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই বিসিবির। যখন ঘোষণা দেওয়ার মতো একটা স্টেজে যাব তখন ইনশাল্লাহ আমরা জানাবো, বাট আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। এখনই কি অবস্থায় আছে এটা আমরা, আমার মনে হয় আরো ২-৪ দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। ইন কেস যদি আমাদের অন্যভাবে চিন্তা করতে হয় স্লটটা নিয়ে, আমরা সেটাও আমাদের প্ল্যানে আছে, আমরা সেটা চিন্তা করব। ২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে তা একবার পিছিয়েছে, আর একবার পেছানো কিংবা বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে কিছুটা হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিবি। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকে, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন, আদার অ্যাসপেক্ট, সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই, বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। বাংলাদেশের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ করল ক্রীড়াঙ্গন। নানা আয়োজন ও স্মৃতিচারণে উঠে এসেছে বিসিবির ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান কোকোর ক্রিকেট প্রেম এবং ক্রীড়ার উন্নয়নে তার ভূমিকার কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির দোয়া মাহফিলে কোকোর সঙ্গে কাজের স্মৃতি তুলে ধরা হয়। এ সময় বিসিবির সভাপতি তামিম ইকবাল সহ ক্রিকেট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সময় পেরিয়ে গেলেও ক্রীড়াঙ্গনের মানুষের কাছে মুছে যায়নি কোকোর স্মৃতি। মাঠের ক্রিকেট থেকে সংগঠনের নানা পর্যায়ে তার সম্পৃক্ততার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর পথচলা ছিল নীরব কিন্তু প্রভাবশালী। সময়ের সঙ্গে তার অনুপস্থিতি আরও স্পষ্ট হলেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আর ক্রীড়াঙ্গনে রেখে যাওয়া স্মৃতি এখনো মনে রেখেছেন সংশ্লিষ্টরা।